আসসালামু আলাইকুম। স্বাগতম এডুকেয়ার 360-তে। এখন আমরা উপস্থিত হয়েছি কোষ এবং কোষের গঠন এই লেকচার সিরিজের পঞ্চম লেকচারটি নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর বিষয়ে আলোচনা শুরু করার পূর্বেই আমরা জেনে আসি বিগত লেকচারগুলোতে আমরা কি জেনেছি। বিগত লেকচারগুলোতে আমরা জেনেছি একটি আদর্শ উদ্ভিদ কোষ কেমন হয়, উদ্ভিদ কোষের গঠন, কোষ কী, কোষের বিভিন্ন বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে। যদি আমরা সেই ভিডিওগুলো কেউ না দেখে থাকি তাহলে উপরের কোণায় আই বাটনে ক্লিক করে আমরা ভিডিওগুলো একবার দেখে আসব। তাহলে আমাদের আজকের এই লেকচারটি সহ পরবর্তী লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা আলোচনা শুরু করছি কোষ প্রাচীর সম্পর্কে। তো কোষ প্রাচীর নিয়ে আলোচনার শুরুতেই আমরা জেনে নিব কোষ প্রাচীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, কোনো প্রাণী কোষেই কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের আবিষ্কারক বিজ্ঞানী রবার্ট হুক, তিনি 1665 সালে সর্বপ্রথম কোষ প্রাচীর আবিষ্কার করেন। এরপরে আমরা জানব কোষ প্রাচীরের গাঠনিক কিছু সংযুক্তি নিয়ে, অর্থাৎ কোষ প্রাচীর কী উপাদান নিয়ে গঠিত হয়, সাধারণত কী উপাদান নিয়ে গঠিত হয় এবং সেই উপাদানগুলো কী পরিমাণে থাকে। আমরা এটি জানব উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ। সেলুলোজের পরিমাণ থাকে 40%। এরপরেই থাকে পেকটিন। পেকটিনের পরিমাণ থাকে 30%, হেমিসেলুলোজ থাকে 20% এবং গ্লাইকোপ্রোটিন থাকে 10%। তো আমরা দেখছি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ 40%, পেকটিন 30%, হেমিসেলুলোজ 20% এবং গ্লাইকোপ্রোটিন 10%। তো এখান থেকেই আমরা বলতে পারি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ এবং এই সেলুলোজ কতটুকু থাকে 40%। কিন্তু উদ্ভিদ কোষ ছাড়াও আরও কিছু কোষে এই কোষ প্রাচীর দেখা যায়। সেই কোষগুলো কি? সেই কোষগুলো হচ্ছে ছত্রাকের কোষ এবং ব্যাকটেরিয়া কোষ। এই ছত্রাকের কোষ প্রাচীরটি নির্মিত হয় কাইটিন দ্বারা এবং ব্যাকটেরিয়ার দেহের কোষ প্রাচীরটি গঠিত হয় লিপিড প্রোটিন পলিমার দ্বারা। তো আমরা জানলাম কোন জিনিসের কোষ প্রাচীরটি কী দ্বারা গঠিত এবং সেগুলোর পরিমাণ কেমন থাকে। তো আমরা এখন জানব একটি কোষ প্রাচীরের গঠন সম্পর্কে। একটি কোষের কোষ প্রাচীর মূলত 3টি স্তর নিয়ে গঠিত হয়। 3টি স্তর নিয়ে গঠিত এই কোষ প্রাচীরের স্তরগুলো হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। তো মধ্যপর্দাকে আসলে মধ্যপর্দা বলা হচ্ছে কেন? এর কারণ হলো যে দুটি কোষ, ধরে নিলাম এটি একটি কোষ এবং তার পাশে আরেকটি কোষ, এই দুটি কোষের মাঝে একটি সাধারণ পর্দারূপে শুধুমাত্র মধ্যপর্দাই অবস্থান করে। তাই এই দুটি কোষের মাঝে অবস্থান করছে, এজন্য এই পর্দাটিকে বলা হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দার ওপরে বিভিন্ন পদার্থ জমা হয়ে তৈরি হয় প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর। সেই প্রাথমিক প্রাচীরের ওপর কালক্রমে আরও কিছু উপাদান জমা হয় এবং তারপরেই উৎপত্তি লাভ করে গৌণ প্রাচীর। তো আমরা এখন এই স্তরগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব। আমরা আলোচনা শুরু করি মধ্যপর্দা নিয়ে। মধ্যপর্দা আমরা ঠিক যেমন জানলাম যে দুটি কোষের মাঝের একটি সাধারণ পর্দা, অর্থাৎ এই কোষের ক্ষেত্রেও যা এই কোষের ক্ষেত্রেও তা, একই মধ্যপর্দা দুটি কোষের ক্ষেত্রে কাজ করে ব্যবধায়ক হিসেবে। তো সেজন্য মধ্যপর্দাকে বলা হয় একটি কোষের সাধারণ পর্দা। এই মধ্যপর্দাটি এক স্তর বিশিষ্ট। মধ্যপর্দা কখন উৎপত্তি লাভ করে? আমরা জানি কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কোষ প্লেট গঠন হয়। সেই কোষ প্লেট যখন গঠন হয় ঠিক তখনই মধ্যপর্দা উৎপত্তি লাভ করে, অর্থাৎ উৎপত্তি লাভ হয় টেলোফেজ দশায়। টেলোফেজ দশায়। তো এই টেলোফেজ দশায় কিভাবে এটি উৎপত্তি লাভ করে সে সম্পর্কে আমরা একটু জানব। তো টেলোফেজ দশায় দুটি উপাদান মিলে এই মধ্যপর্দাটি গঠন করে। সেই উপাদান দুটি হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। তো এই ফ্র্যাগমোপ্লাস্ট উপাদানটি আসে সাইটোপ্লাজম থেকে। ফ্র্যাগমোপ্লাস্ট আসে সাইটোপ্লাজম থেকে।
আর পেকটিন জাতীয় ভেসিকল এটি আসে গলগি বডি থেকে। তো আমরা বিগত দিনে যখন আলোচনা করছিলাম গলগি বডি সম্পর্কে, তখন আমি একটি কথা বলেছিলাম যে গলগি বডির কাজ বিভিন্ন জিনিসকে মডিফাইড করা, তাদেরকে প্যাকেটবদ্ধ করা বা তাদেরকে ঝিল্লি দ্বারা আবদ্ধ করে একটি ভেসিকল তৈরি করা। আর ভেসিকলের সংজ্ঞায় আমরা বলেছিলাম ভেসিকল হচ্ছে ঝিল্লিবদ্ধ একটি থলে যার মাঝে বিভিন্ন জিনিস থাকে। তো পেকটিন জাতীয় ভেসিকল যেটি আসে গলগি বডি থেকে, কারণ গলগি বডি সেই পেকটিনগুলোকে একত্র করে সেগুলোকে প্যাকেটজাত করে বা সেগুলোকে একটি ঝিল্লি দ্বারা আবৃত করে দেয়, সেজন্য এইটিকে বলা হচ্ছে ভেসিকল। আর ভেসিকলের মাঝে কি থাকে? পেকটিন জাতীয় পদার্থ। তো এই পেকটিন জাতীয় পদার্থ আসলে কাদের বলা হয়, তো আমরা একটু পরেই সেটি জানব। আমরা এখন আলোচনা করব মধ্যপর্দার রাসায়নিক গঠন নিয়ে। মধ্যপর্দায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড বেশি থাকায় মধ্যপর্দাটি জেলির মতো লাগে। পেকটিক অ্যাসিড বেশি থাকায় মধ্যপর্দাটি জেলির মতো হয়। এরপরে আমরা যে জিনিসটি একটু আগে আলোচনা করছিলাম যে পেকটিন জাতীয় ভেসিকল, আমরা যেমন জেনেছি গলগি বডি থেকে প্যাকেটকৃত জিনিসগুলোকে বলা হয় ভেসিকল। তো এখানে গলগি বডি থেকে প্যাকেট হচ্ছে কি? পেকটিন জাতীয় কিছু পদার্থ। তো এই পেকটিন জাতীয় পদার্থ কাকে বলে আমরা এখন সেটি জানব। পেকটিন জাতীয় পদার্থ বলা হয় ম্যাগনেসিয়াম পেকটেট এবং ক্যালসিয়াম পেকটেট। ম্যাগনেসিয়াম পেকটেট এবং ক্যালসিয়াম পেকটেট, এই দুটি উপাদানই হলো অদ্রবণীয় লবণ, এরা পানিতে দ্রবীভূত হয় না। এই দুটি অদ্রবণীয় লবণকে একত্রে বলা হয় পেকটিন। তো এই দুটি লবণকে একত্রে ঝিল্লিবদ্ধভাবে গলগি বডি ঝিল্লিবদ্ধভাবে একটি ভেসিকল তৈরি করে। সেই ভেসিকল থেকেই পরবর্তীতে সৃষ্টি হয় মধ্যপর্দা। ভেসিকলের উপাদানগুলো মধ্যপর্দা গঠনে সাহায্য করে। পরে মধ্যপর্দায় কিছু খুব স্বল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন, স্বল্প পরিমাণে। তো এ ছিল আমাদের মধ্যপর্দা নিয়ে আলোচনা। এরপরে আমরা আসি প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীরের গঠন নিয়ে। প্রাথমিক প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। এই প্রাথমিক প্রাচীরটি মূলত মধ্যপর্দার উপরে, সাপোজ এটি যদি মধ্যপর্দা হয়, এর উপরে বিভিন্ন জিনিস জমা হয়ে এর উপরে এরকম একটি, এটি মধ্যপর্দা, এর উপরে এরকম একটি স্তর তৈরি করে। সেই স্তরটিকে আমরা বলছি প্রাথমিক প্রাচীর। তো কি কি জিনিস জমা হয়ে এই স্তরটি গঠিত হয়? সেগুলো হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এই সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন মধ্যপর্দার উপর জমে গঠন করে প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটির পুরুত্ব হয় 1 থেকে 3 মাইক্রোমিটার। 1 থেকে 3 মাইক্রোমিটার। তো এই যে আমরা দেখলাম মধ্যপর্দার উপরে জমা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তো এই হেমিসেলুলোজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাইলেন, অ্যারাবেন্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ হেমিসেলুলোজ হচ্ছে জাইলোগ্লুকান। এগুলো হেমিসেলুলোজ মূলত এই প্রাথমিক প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। তো এই যে এখানে এই জাইলোগ্লুকানটি প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো এই ক্রস লিঙ্ক জিনিসটি কি? আমরা জানি কোষ প্রাচীরটি অনেক দৃঢ় হয়।
তো কোষ প্রাচীরের বিভিন্ন উপাদানগুলোর মাঝে এরকম আড়াআড়ি কিছু বন্ধন সৃষ্টির মাধ্যমে এই জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজটি কোষ প্রাচীরকে আরও সুদৃঢ় করে, তাদের বন্ধনটিকে আরও শক্ত করে, যার কারণে কোষ প্রাচীরটি এত মজবুত এবং এত দৃঢ় হয়। তো এই জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজটি কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো এখন আমরা জানব গৌণ প্রাচীরের বিস্তারিত আলোচনা। গৌণ প্রাচীরটি হচ্ছে 3 স্তর বিশিষ্ট একটি প্রাচীর। এই গৌণ প্রাচীরটি বেশ পুরু হয় এবং এর পুরুত্ব হয় প্রায় 5 থেকে 10 মাইক্রোমিটার। মধ্যপর্দার ওপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমে গঠন করে প্রাথমিক পর্দা। সেই প্রাথমিক পর্দার ওপর পুনরায় লিগনিন, সুবেরিন, ওয়াক্স অথবা মোম এবং সেলুলোজ এই 4টি উপাদান পুনরায় তার উপর জমা হয় এবং তারা গঠন করে গৌণ পর্দা। এই গৌণ পর্দা বা গৌণ প্রাচীরটি কখন গঠিত হয়? গৌণ পর্দা বা গৌণ প্রাচীরটি গঠিত হয় গৌণ বৃদ্ধির সময়। তো গৌণ বৃদ্ধি জিনিসটি কি? গৌণ বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের সেই বৃদ্ধি যার মাধ্যমে একটি উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়, অর্থাৎ উদ্ভিদটি লম্বা না হয়ে যেই বৃদ্ধির কারণে উদ্ভিদটি মোটা হয় সেই বৃদ্ধিটিকে বলা হয় গৌণ বৃদ্ধি। এই গৌণ বৃদ্ধির সময়ে মূলত গৌণ প্রাচীরটি উৎপত্তি লাভ করে। তো আমরা জানব যে গৌণ বৃদ্ধি কোন কোন কোষে ঘটে এবং কোন কোন কোষগুলোতে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। তো আমরা জানি ট্রাকিট এমন একটি কোষ যাতে গৌণ বৃদ্ধি ঘটে। আরেকটি কোষ হচ্ছে ফাইবার। ট্রাকিট এবং ফাইবার এই দুটি কোষে গৌণ বৃদ্ধি ঘটে এবং সেই গৌণ বৃদ্ধি ঘটার সময়ে এ দুটি কোষে গৌণ প্রাচীর তৈরি হয়। কিন্তু অন্য কিছু কিছু কোষ রয়েছে যেগুলোতে কখনোই গৌণ বৃদ্ধি হয় না। এমন কিছু কোষ হলো ভাজক কোষ। তো আমরা এখানে যেমন জানলাম যে মধ্যপর্দার উপর প্রাথমিক পর্দা, তারপরে গঠিত হয় গৌণ পর্দা। তো গৌণ পর্দা গঠিত হতে অনেক বেশি সময় লাগে। তো এই সময়টা অতিবাহিত হওয়ার পূর্বেই যদি কোষটি বিভাজিত হয়ে যায় তাহলে তো সেখানে আর গৌণ পর্দা গঠিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এসব কোষে গৌণ পর্দা গঠিত হবে না। তো আমরা যদি ভাজক কোষের দিকে দেখি, ভাজক কোষ তারাই যারা প্রতিনিয়ত বিভাজিত হতে থাকে। তো প্রতিনিয়ত যেই কোষটি বিভাজিত হয় তার ক্ষেত্রে কি গৌণ পর্দা গঠিত হওয়া সম্ভব? না, তার ক্ষেত্রে গৌণ পর্দা গঠিত হওয়া সম্ভব নয়। তাই ভাজক কোষে কখনোই গৌণ পর্দা গঠিত হয় না। এছাড়া আরেক ধরনের কোষে গৌণ পর্দা কখনোই গঠিত হয় না, তা হচ্ছে অতিমাত্রায় বিপাকীয় কোষ। অর্থাৎ যেই কোষগুলোকে বা যেই কোষগুলোতে সব সময় নানা রকম রাসায়নিক বিক্রিয়া চলে এবং সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে কোষগুলোতে বিভিন্ন পরিবর্তন সাধিত হয়, এই ধরনের কোষগুলোতে গৌণ পর্দা বা গৌণ প্রাচীর গঠিত হয় না। তো এই ছিল কোষ প্রাচীরের 3টি স্তর নিয়ে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব একটি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে। তো কোষ প্রাচীরটি মূলত কিভাবে গঠিত হয়? আমরা একটু আগে যেমন জেনেছি যে একটি কোষ প্রাচীর মূলত গঠিত হয় সেলুলোজ দিয়ে। তো সেই সেলুলোজ থেকে কিভাবে একটি কোষ প্রাচীর গড়ে উঠছে আমরা সেই ক্রমবিকাশটি এখন দেখব। সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার, অর্থাৎ এই বিটা ডি গ্লুকোজ অনেকগুলো মিলে যে সেলুলোজ গঠন করে সেই সেলুলোজটি এই কোষ প্রাচীর গঠনে ভূমিকা পালন করে। তো এই বিটা ডি গ্লুকোজ অনেকগুলো মিলে গঠন করে সেলুলোজ পলিমার, তথা এগুলো এরকম পাশাপাশি বসে। আমরা জানি একটি হলে তাকে বলে মনোমার। যখন এই অনেকগুলো মনোমার একত্রে কাজ করে এবং একটি গঠন তৈরি করে তখন তাকে বলা হয় পলিমার। তো এরকম অনেকগুলো বিটা ডি গ্লুকোজ মিলে একটি সেলুলোজ পলিমার গঠন করে। এরপরে প্রায় 1 থেকে 3,000 সেলুলোজ পলিমার মিলে গঠন করে একটি সেলুলোজ চেইন। এই 1 থেকে 3,000 সেলুলোজ পলিমার, ধরে নিলাম এটি একটি সেলুলোজ পলিমার, এরপরে আরেকটি সেলুলোজ পলিমার, এভাবে
1 থেকে 3000 সেলুলোজ পলিমার মিলে গঠন করে একটি সেলুলোজ চেইন। ধরে নিলাম সেই সেলুলোজ চেইনটি এমন, অর্থাৎ অনেকগুলো সেলুলোজ পলিমার মিলে একটি চেইনের মতো গঠন তৈরি করেছে, এটি ধরলাম সেই সেলুলোজ চেইন। তো এই সেলুলোজ চেইনগুলো পুনরায় একত্রিত হয়ে প্রায় 100টির মতো সেলুলোজ চেইন একত্রিত হয়ে গঠন করে একটি ক্রিস্টালাইন মাইসেলি, অর্থাৎ এটি একটি সেলুলোজ চেইন, এটি একটি সেলুলোজ চেইন, এভাবে টোটাল 100টি সেলুলোজ চেইন পাশাপাশি বসে বা একত্রে মিলে গঠন করে একটি ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকেই বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একক। ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একক। এই তথ্যটি খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এই তথ্যটি অনেকবার এসেছে এবং সামনেও আসার মতো একটি কোশ্চেন এটি। এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক ক্ষুদ্রতম গাঠনিক একক। এই ক্রিস্টালাইন মাইসেলিগুলো পরবর্তীতে আবার একত্রিত হয়। টোটাল 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে গঠন করে একটি মাইক্রোফাইব্রিল। মাইক্রো কথাটির মানে হচ্ছে ছোট, আর ফাইব্রিল মানে হচ্ছে সুতা। তো 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে গঠন করে একটি ছোট সূত্রাকার গঠন বা চিকন সূত্রাকার গঠন। এরকম আরও 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে একটি ম্যাক্রোফাইব্রিল এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে গঠন করে একটি তন্তু। সর্বশেষে সেই তন্তুটি গঠন করে এই যে প্রাথমিক প্রাচীরটি আমরা দেখছি, সেই প্রাথমিক প্রাচীরকে। তো আমরা জিনিসটি আরেকবার দেখব যে প্রথমে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ একত্রে মনোমার হিসেবে কাজ করে এবং তারা একত্রে মিলে তৈরি করে একটি সেলুলোজ পলিমার। এই সেলুলোজ পলিমার সেগুলো আবার 1 থেকে 3000টি সংখ্যায় একত্রে মিলে গঠন করে একটি সেলুলোজ চেইন। এই রকম আরও 100টি সেলুলোজ চেইন মিলে গঠন করে একটি ক্রিস্টালাইন মাইসেলি এবং এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একক। এই ক্রিস্টালাইন মাইসেলিগুলো পুনরায় একত্রিত হয়। মোট 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে গঠন করে মাইক্রোফাইব্রিল। অতঃপর আরও এই মাইক্রোফাইব্রিলগুলো পুনরায় একত্রিত হয়। এরকম 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠিত হয় একটি ম্যাক্রোফাইব্রিল। 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠিত হয় একটি ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিলগুলো পুনরায় আবার নিজেদের সাথে বন্ধন গঠন করে এবং একত্রে হয় এবং তারা অনেকগুলো মিলে একত্রে গঠন করে একটি তন্তু। সেই তন্তু থেকেই পরবর্তীতে গড়ে ওঠে প্রাথমিক প্রাচীর। তো আমরা জানলাম একটি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে। এখন আমরা জানব একটি কোষ প্রাচীরের মাঝে থাকা একটি ছিদ্রপথ নিয়ে বা একটি যোগাযোগের রাস্তা নিয়ে। সেই যোগাযোগের রাস্তাটির নাম হচ্ছে কূপ। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পিট। তো আমরা যদি দেখি এটি একটি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের আমরা যে ডিপ অংশটি দেখছি, এই ডিপ অংশটি হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা দুটি কোষের মাঝেই সাধারণ রয়েছে, মধ্যপর্দা। তারপরে আমরা এই যে কালো বর্ডার দ্বারা দেখানো হয়েছে সাদা অংশটি, এটি হচ্ছে প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর। তারপরে লাল বর্ডার দিয়ে দেখানো হয়েছে 3 স্তর বিশিষ্ট একটি গৌণ প্রাচীর। তো এই যে এটি একটি কোষ, এটি আরেকটি কোষ, এই দুটি কোষের মাঝে একটি সংযোগ স্থল রয়েছে বা একটি যোগাযোগের রাস্তা রয়েছে। এই যোগাযোগের রাস্তাটিকে বলা হয় কূপ। এই পাশেরটিকে, এই যে এই পাশের এই অংশটিকে বলা হয় এই কোষের জন্য কূপ, আবার এই পাশের এই অংশটিকে বলা হয় এই কোষের কূপ। দুটি কূপ মিলে গঠন করে একটি কূপ জোড়, যার ইংরেজি নাম হচ্ছে পিট পেয়ার। এই পুরো এরিয়াটিকে বলা হচ্ছে কূপ এলাকা বা পিট এরিয়া। দুটি কূপ পরস্পরের বিপরীত দিকে মুখ করে থাকে। তো এই কূপ অঞ্চলটি মূলত বিভিন্ন বস্তু একে অপরের মাঝে দেয়া নেয়া করার জন্যই তৈরি হয়। এই কূপ ছাড়াও দুটি কোষের মাঝে আরও কিছু সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম আণুবীক্ষণিক কিছু
নালীপথ থাকে, যেগুলোর মাধ্যমেও নানা রকম বস্তু আদান প্রদান হয়ে থাকে। সেই সূক্ষ্ম সংযোগটিকে বলা হয় প্লাজমোডেজমাটা। সূক্ষ্ম সংযোগটিকে বলা হয় প্লাজমোডেজমাটা। তো আমরা জানলাম কূপ সম্পর্কে, এবং কূপ দিয়ে কি হয়, বিভিন্ন রকম বস্তু আদান প্রদান হয়। ঠিক একই রকম আরেকটি সূক্ষ্ম নালী সম্পর্কে আমরা জানলাম, তার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। এই কূপ যদিও বাইরে থেকে হয়তো বা দেখা যেতে পারে, কিন্তু প্লাজমোডেজমাটা খুবই সূক্ষ্ম এবং এটি হচ্ছে আণুবীক্ষণিক। এরপরে আমরা জানব কোষ প্রাচীরের কাজ নিয়ে। তো কোষ প্রাচীর যেহেতু মৃত, এর তেমন কোনো জৈবিক কাজ নেই। এর মেইন যে কাজটি, তা হলো একটি কোষকে আকৃতি দান, কোষকে দৃঢ়তা প্রদান করা এবং একটি কোষকে পাশের কোষ থেকে পৃথক রাখা। তো প্রধান তিনটি কাজ: আকৃতি দান, দৃঢ়তা প্রদান এবং একটি কোষকে অন্য একটি কোষ থেকে পৃথক রাখা। এরপরে দ্বিতীয় কাজটি হচ্ছে বাইরে থেকে যে আঘাত করা হয় যদি এই কোষটিকে, সেই আঘাত থেকে কোষটিকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে কোষটিকে রক্ষা করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করা। এই ছিল কোষ প্রাচীর নিয়ে আজকের আলোচনা। তো পরবর্তী আলোচনাগুলোতে আমরা দেখব কোষ এর অন্যান্য কিছু অঙ্গাণু এবং তাদের বিস্তারিত আলোচনা। তো সেই ভিডিওগুলো আপনার নোটিফিকেশন লিঙ্কে পেতে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।